বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আপনার নানা রকমের রোগ ব্যাধি হতে পারে, কিন্তু হৃদযন্ত্রটা বন্ধ হয়ে গেলে সব শেষ। আমরা সবাই কম বেশি এই বিষয়ে জানি। সো এই যে হৃদয়ের বা হৃদযন্ত্রের ইংরেজিতে যেটাকে আমরা হার্ট বলি, এই হার্টকে সচল রাখবার উপায় কী? হার্ট অ্যাটাক আসলে কী, কাদের হয়, কেন হয়, কখন হয়, এ থেকে পরিত্রাণের উপায় কী, এসব নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী। আমার বায়ে তিনি বসা। আমার ডানের রয়েছেন পপুলার মেডিকেল কলেজ হসপিটালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এ.কে.এম. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ওয়াদুদ চৌধুরী, আমরা আলোচনাটা একটু সাধারণের বোধগম্যভাবে করতে চাই। সো আমি আপনার কাছ থেকেই প্রথমে বুঝতে চাই যে হার্ট অ্যাটাক আসলে কি বলে, মানে এবং এটা আমরা যখন বলি যে মানুষ স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক হলে কতবার হার্ট অ্যাটাক হলে একটা মানুষ সারভাইভ করতে পারে, মানুষের অনুভূতি বা অনুভবটা কেমন হয় একটু যদি আপনার কাছ থেকে শুনতে চাই। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি বলছিলেন, যে স্ট্রোক শব্দটা বলছেন। আসলে কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটো অর্গানের জন্য। যখন ব্রেনকে ইনভলভ করে তখন সেটা স্ট্রোক, যখন হার্টকে ইনভলভ করে তখন এটা হার্ট অ্যাটাক। বাট একই, কিন্তু আসল ব্যাপারটা হলো ব্লাড সাপ্লাই ওই অর্গানটায় যদি বন্ধ হয় তাহলে ওই অর্গানটার ইনজুরি হবে, ক্ষতি হবে। তখন ব্রেনের ক্ষেত্রে হলে স্ট্রোক হয়ে যায় এবং হার্টের ক্ষেত্রে হলে আমরা বলি হার্ট অ্যাটাক। আমার হার্টটা মার পেট থেকে 20 দিন থেকে কিন্তু এটা টিপ করছে, কন্টিনিউয়াস কাজ করছে। তার খাবার দরকার, খাবার তো আসবে সেই ওয়াশার লাইন যেটা ধমনীগুলো আছে সেটা দিয়ে। ওটার মধ্যে যদি কোনো ব্লক হয়ে যায় তাহলে যে এলাকাটা সাপ্লাই দিচ্ছে খাবার পাচ্ছে না, স্বভাবতই ওই টিস্যুগুলো মরে যাবে এবং তার জন্যই আপনার বিশাল ক্ষতি হবে। কারণ এত পেইন হবে, এত কষ্ট পাবেন এবং যেটা হবে হার্টের ফাংশনটা অনেক কমে যাবে যদি আপনি বেঁচে যান। এখন যেটা সবাই মনে করে যে আমি একবার হার্ট অ্যাটাক হলে কি মরে যাব, তা কিন্তু না। হার্ট অ্যাটাক তো একটা রিজনকে ইনভলভ করছে, কত বড় মাত্রার অ্যাটাক হচ্ছে, কত। এখন আমি জিনিসটা এভাবে বলি যে আপনি ধরেন মোহাম্মদপুর এলাকাটায় জালি অনেক রাস্তা আছে, দুটো ফিডার রোড, সাত মসজিদ রোড এবং যে মিরপুর রোড। এখন মিরপুর রোড বা সাত মসজিদ রোড বন্ধ করে দিলে মোহাম্মদপুরের অবস্থা খারাপ, কিন্তু ভিতরে যদি একটা রাস্তা বন্ধ হয় ওই জাস্ট অন্য পাশ দিয়ে ঘুরে কিন্তু লোকজন যেতে পারবে। তার মানে একটা ছোট অ্যাটাক একটা বড় অ্যাটাকের মধ্যে মেইন বেশকমটা হলো যে মেইন যে ধমনীগুলো সেটা বন্ধ হচ্ছে কিনা এবং পুরোপুরি বন্ধ হচ্ছে কিনা তার উপর নির্ভর করে। কাজে একজন রোগী কিন্তু অনেকবার কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আপনার চিকিৎসা যত ভালো হবে তত আপনার বেঁচে থাকার সম্ভাবনা, ভালো থাকার সম্ভাবনা বাড়বে এবং আপনি যত বেশি দিন বাঁচবেন সময়ের সাথে সাথে বডি যে চেঞ্জ তো হবেই, তখন আবারও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবেই। এমনিতে কতবার হতে পারে, মানে এরকম কোনো আছে? মানে সাধারণভাবে অনেকে মনে করেন দুবার তিনবার হলে। আমরা যেরকম পেশেন্ট দেখি 4বার 5বার করে তার হার্ট অ্যাটাক হচ্ছে। আমাদের রোগীরা আছেন স্ট্যান্টিং করেছেন, বন্ধ হয়েছে 4-5 বছর পরে, আবার রিং বসিয়েছেন, স্ট্যান্ড আমরা যেটা বলি করেছেন, আবার ব্লক হয়েছে 4-5 বছর পরে, 10 বছর পরে তার বাইপাস করতে হলো। বাইপাস করে উনি আবার 5-10 বছর ভালো। তারপরে দেখেন ওনার যদি 50 বছর বয়সে প্রথম হয়, এই প্রথম 5-10 হলো 60, আরও 10 হলো 70 বছর বয়সে আবার প্রবলেম হলো, তখন কিন্তু আমরা আবার স্ট্যান্ড করে দিচ্ছি। আমরা কিন্তু এরকম রুগীদের হরহামেশা পাচ্ছি, যার আগে স্ট্যান্ড করা হয়েছিল এখন আবার স্ট্যান্ড করাতে হচ্ছে, স্ট্যান্ড মানে রিং আপনারা যেটা বলছেন। আর অনেক আছে বাইপাস করতে হচ্ছে, আবার বাইপাস করা রুগী 10 বছর 15 বছর পরে আপনি যে গ্রাফ দিয়েছেন তার তো নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার ক্ষয় হবেই এবং ওখানে ডিজেনারেটিভ চেঞ্জ হবে, আপনার চুলদারি পাকবে, ওই অর্গানটারও তো চুলদারি পাকবে, সেটা ডিজেনারেট হয়ে বন্ধ হবে, ওখানে আবার আমরা স্ট্যান্ড করে দিচ্ছি। এরকম কিন্তু আমাদের অসংখ্য লোকজন আছে যাদের 3বার 4বার 5বার করে প্রসিজিওর হচ্ছে, বাইপাস স্ট্যান্ড মিলে। মানে সায়েন্স আসলে অনেক এগিয়ে গেছে, আমাদের সক্ষমতা বেড়েছে, এবিলিটি বেড়েছে, জিনিসপত্র আধুনিক হয়েছে, সেজন্য আমরা আরও অনেক কিছু করতে পারছি। প্রফেসর চৌধুরী ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে
নানান সময় দেখি নানান মানুষের বুকে ব্যথা হচ্ছে, আমাদেরও হয় মাঝে মধ্যে। সো সব ধরনের বুকের ব্যথায় কি হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত কিনা, বা না, সব ধরনের বুকের হৃদযন্ত্রের ব্যথা সঙ্গে হার্ট সম্পর্কিত অ্যাটাকের কিনা? সাথে সম্পর্কিত না। হার্ট অ্যাটাক বেসিক্যালি হলো যে হার্টের কিছু স্পেসিফিক সিমটম নিয়ে আসে বুকে ব্যথার সাথে। তীব্র বুকে ব্যথা করে এবং অনেকক্ষণ পারসিস্ট করে 20 মিনিট। কোন জায়গাটাতে করে? সেন্ট্রাল, সাধারণত বুকের মাঝখানে ব্যথা করে এবং বাম পাশে থাকে এবং এটা রেডিয়েট করে, বাম হাতে যায়, চোয়ালেতে যায়, পিঠেও যেতে পারে, ডান হাতেও যেতে পারে এবং সাথে সোয়েটিং থাকে, শ্বাসকষ্ট হয় এবং রোগীর আরও কিছু সিমটম দেখা যায়, অনেক সময় মাথা ঘোরায় এবং রোগী পড়েও যায়। এই ধরনের সিমটমগুলো যদি হয় তখন দেখা গেছে এটা আমরা হার্ট অ্যাটাক হিসেবে সন্দেহ করি। এমনিতে কোন লক্ষণগুলো দেখলে, যেগুলো আপনি বললেন সেগুলো দেখলেই কি দেরি করা উচিত নয়, বা সেগুলো এই ধরনের লক্ষণগুলো যদি আমরা যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখি তাহলে ওই রোগীর আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই বা কোনো কর্মস্থলে বসে থাকার সুযোগ নেই, এই রোগীকে দ্রুত হসপিটালে চলে যেতে হবে। মানে একই সঙ্গে কি কি দেখতে চান আপনি, যে মানে রোগী কখন বুঝবে বা রোগীর পরিবারের সদস্যরা কখন বুঝবে বা কলিগরা যে তাকে এখনই হসপিটাল নেওয়া উচিত? ঘামলে এই সিমটমগুলো যদি দেখা যায় যে বুকে ব্যথা একই সঙ্গে, একই সাথে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, সোয়েটিং হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে এবং এই পেনটা রেডিয়েট করছে এবং পেনের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা হার্ট অ্যাটাক এবং এটা হার্ট অ্যাটাক এক্সক্লুড করার জন্য দ্রুত চলে যেতে হবে হসপিটালে। সো এইরকম ক্ষেত্রে বাড়িতে বা যেখানেই থাকুক, কর্মস্থলে থাকতে পারেন একজন মানুষ বা যে কোনো অন্য জায়গায় থাকতে পারেন, তার কি করা উচিত এবং কি করা উচিত নয়? এটা তো সাধারণত আমাদের কারো কাছে এই ধরনের সেলফ যে মেডিকেশন থাকে, আমরা যে কিছু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ইউজ করি, ইমার্জেন্সি আমরা লোডিং ডোজ বলি, কিন্তু সেগুলো তো থাকে না। তো ওগুলো থাকলে যদি কারো কাছে থাকে সেগুলো খেতে পারেন, অ্যাসপিরিন এবং ক্লোবিগ্রাল বা টিকাগ্রাল যে লেটেস্ট ওষুধগুলো আছেন সেগুলো খেয়ে দ্রুত যেখানে কার্ডিয়াক সাপোর্ট আছে বা কার্ডিয়াক ফ্যাসিলিটিস আছে এবং ক্যাথল্যাব ফ্যাসিলিটিস আছে, এই ধরনের হসপিটালে দ্রুত চলে যেতে হবে। এটা হলো আমাদের কথা। আমি একটু সম্পর্ক করি। আসলে এই বুকের ব্যথাটা উচিত কনটেক্সটে দেখা। একটা 18 বছর মেয়ের যদি বুকে ব্যথা হয় তা আমি হাসি, এরে তোর তো বয়স এখন হৃদয় ব্যথা হওয়া, হৃদযন্ত্রে ব্যথা হওয়ার না। আবার যখন তার মার হয়, যিনি এখন 45 বছর বয়স, একটু প্রিমেচুর মেনোপজ হয়ে গেছে, একটু প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তার ক্ষেত্রে ব্যথাটাকে আমি অনেক ইম্পর্টেন্স দিব। এই কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। যার আগে থেকে প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল আছে, স্মোকিং করেন, অথবা ফ্যামিলি হিস্ট্রিতে তার ভাই বোনদের হার্টের রোগের হিস্ট্রি আছে, তার ক্ষেত্রে কিন্তু যে কোনো চেস্ট পেইনকে আমি অনেক বেশি ইম্পর্টেন্স দেব। কিন্তু যেহেতু আপনি বলছেন যে 18 বছর হলে হৃদয় আর 45 হলে আপনি হৃদযন্ত্র নিয়ে ভাববেন, এখন তো অল্প বয়সে অনেকেরও হৃদযন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে। কেন হচ্ছে দেখেন, একটা তো কনজেনিটাল আছে, জন্মগতভাবে অনেকের আছে, শিশু বা কিশোর তরুণদেরও আছে। না, আমি বলছি বাট কিশোর তরুণদেরও তো অনেকের। হ্যাঁ, কেন হচ্ছে জানেন? আপনি তাকিয়ে দেখেন তো, যার হয়েছে তার হাঁটা চলা কী অবস্থা, তার বডি ওয়েটটা কেমন, তার চলাফেরাটা কী অবস্থা, তার খাদ্যাভ্যাস কেমন। এবং খুব দুঃখের ব্যাপার, ইদানিং যেটা দেখতে পাচ্ছি, ওই যে কিছু যে আমাদের বদভ্যাস হয়ে গেছে, যে ড্রাগস নেওয়ার, কিছু কিছু ড্রাগ আছে যে করোনাটা স্পাজম করায়। সেই স্পাজম এমন হতে পারে, নর্মাল করোনার স্পাজম হয়ে বন্ধ হয়ে আছে, অনেক সময় আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা কিন্তু হতে পারে এবং হচ্ছেও। এবং যারা এরকম খুব ওবেজ হয়ে যাচ্ছে, আপনি একটা ক্লাস 7-8-এর বাচ্চাকে দেখলে যার ওজন 100 কেজির উপরে, এটা তো অস্বাভাবিক। ওরা তো ছিমছাম থাকবে, হরিণের মতো খেলে বেড়াবে, ঘুরে বেড়াবে, তা কি হচ্ছে? এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে অনেক কম বয়সে হয়ে যাচ্ছে। আপনি যেমন লাইফস্টাইলের কথা বলছিলেন, খাদ্যাভ্যাসের সঙ্গে সব কিছুর সঙ্গেই হৃদযন্ত্রের একটা সম্পর্ক আছে বা হার্ট অ্যাটাকের হয়তো সম্পর্ক আছে। অনেকের আবার এই খাদ্যাভ্যাসের কারণে বা নানা কারণে হয়তো গ্যাসের প্রবলেম আছে এবং এই গ্যাসের ব্যথা বা শরীরের নানা প্রান্তে ঘোরাঘুরিও করে। সো এই অবস্থা থেকে অনেকেই যদি ভাবেন যে এটা গ্যাসের ব্যথা, বা সেক্ষেত্রে একটা বিপদ হতে পারে আসলে যদি গ্যাসের ব্যথা না হয়। সো এটাকে কীভাবে আসলেও হয়, আমরা প্রায়ই পাই যে যাদের আসলে হার্ট অ্যাটাক হয়েছে, উনি ভাবছেন গ্যাস, অ্যান্টাসিড খাচ্ছেন, ওই গ্যাস্ট্রিকের অন্যান্য ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না। যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন ডাক্তারের কাছে গিয়ে ইসিজি করে দেখা যায় অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবং হার্ট অ্যাটাকের বড় বৈশিষ্ট্য কি, আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে পারবেন, আপনার মাসলের ক্ষতি তত কম হবে, আপনি তত তাড়াতাড়ি ভালো থাকবেন, আপনার মৃত্যু আশঙ্কা কমে যাবে। যত দেরি করবেন, আপনি বেঁচে গেলেও, ট্রিটমেন্টটা শুরু হলেও যে ড্যামেজটা হয়ে গেল, ওই মৃত টিস্যুগুলো আর বেঁচে উঠবে না। মৃত প্রায় টিস্যু বেঁচে উঠে, মৃত টিস্যু বেঁচে ওঠে না।
এইটা একটা বড় প্রবলেম। মাসুমের নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হতো। আমি স্যার যে কথাটা বলছিলেন যে ইয়াংদের ড্রাগের কথা বললেন, আমি আমার পপুলার কার্ডিয়াক সেন্টারে আমি 3টি পেশেন্ট পেয়েছি একেবারে সরাসরি ড্রাগ অ্যাবিউজার। ওদের কিন্তু আমি একজনকে স্ট্যান্ডিং করতে হয়েছে, একদম প্রাইমারি পিসিএ করেছি। আর স্যার যেটা বলছেন যে ওভারওয়েট, আমি ওভারওয়েটে পেয়েছি, এবং এগুলো একেবারে আমাদের প্র্যাকটিক্যাল, মানে এভিডেন্স বেস চিকিৎসা তো এখন, তো আমরা এগুলো অহরহ পাচ্ছি। এবং এগুলো এমন পর্যায়ে চলে গেছে যে এদেরকে আসলে মানে লাইফস্টাইলটা এমন পর্যায়ে চলে গেছে কন্ট্রোল করা যাচ্ছে না। এবং ওই ফ্যামিলি থেকে আমরা অহরহ ছেলে মেয়ে যে আসতেছে এই যে বুকে ব্যথা নিয়ে। আর স্যার যেটা বললেন যে গ্যাসের সমস্যা, যেটা গ্যাসের সমস্যা নিয়ে আসতেছে বা ওষুধ খাচ্ছে, বাসায় গ্যাস মতো করে বাসায় বসে আছে, পরের দিন ইসিজি করে দেখে যে একটা বিশাল একটা ড্যামেজ হয়ে গেছে হার্টের। এই জন্য আমরা ফেস করছি। আমার একটা অ্যাডভাইস কি জানেন, ধরেন তার প্রেশার ডায়াবেটিস আছে বা স্মোকার আছে বা ফ্যামিলিস্টে আছে, আমি বলি ভাই তুমি কষ্ট করে একটা ইসিজিটা করে নাও, করে ওই ডাক্তার না থেকে ওই টেকনিশিয়ানকে বলো এই খারাপ কিছু আছে, ওরা তো অনেক ইসিজি করে কিন্তু বুঝতে পারে। সাধারণভাবে ধারণা ইসিজি থেকে সবকিছু অ্যাসেস করা যায় এখন, কিন্তু এটা কিন্তু বেডসাইড টেস্ট সবচেয়ে সহজ টেস্ট, নন ইনভেসিভ টেস্ট, এবং মেজরিটি ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে ইনফরমেশন দেবে। ওকে, আমার নাই মামার থেকে কানা মামা ভালো, এটা আমাকে যেটুকু দেবে সেটুকুই আমি অসংখ্য রোগীর জীবন বাঁচাতে পারবো। সো এমনিতে যদি কারো হার্ট অ্যাটাক হয়, অনেক সময় রিসেন্টলি উনি এক আমাদের কলিগকে পেশেন্ট হিসেবে দেখেছেন যে তার সে নিজেই ধারণা করছে যে তার অ্যাটাক করেছে বা এরকম একটা পরিস্থিতিতে সে গেছে। সো অনেকে নিজে ড্রাইভ করেন, তাদের কি উচিত নিজের গাড়ি ড্রাইভ করা? আমি কিন্তু এরকম পেশেন্ট দেখেছি, ঢাকার বাইরে ছিলেন, ফেরত আসছেন, তার সাভারের কাছে গিয়ে মনে হলো আমার কেমন লাগছে, খারাপ লাগছে, সেলফ ড্রাইভিং। ও কোনো মতে ড্রাইভ করে সে হৃদরোগ ইনস্টিটিউটের ইমার্জেন্সিতে এসছেন, এসে ওই ডাক্তার সাহেবকে বলছে ভাই আমার চাবিটা নেন, আমার ফোনটা রাখেন, আপনি আমাকে দেখেন। দেখা গেলো হার্ট অ্যাটাক, উনি ভর্তি হয়ে গেছেন, ওনার বাসায় খবর দিয়ে পরে গাড়ির ব্যবস্থা হয়েছে, কিন্তু উনি কিন্তু আন্দাজ করতে পেরেছেন। যখন এরকম হবে, পথে যদি থাকেন, ওই যে ইমার্জেন্সি ওষুধের কথা বলছিলেন মাসুম, আপনি অ্যাসপিরিন 300 মিলিগ্রাম 75 মিলিগ্রামের ট্যাবলেট 4টা খেয়ে নেন, ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম আপনি 4টা ট্যাবলেট খেয়ে নেন, কামড়ে খেয়ে নেন, খুব মুক্তিতা হবে, অসুবিধা নেই, ওটা ইমিডিয়েটলি কাজ করবে, আপনাকে যান বাঁচিয়ে দিবে। যদি আপনার হার্ট অ্যাটাক না হয়, বড় জোর কী হবে, আপনার অ্যাসিডিটি বাড়বে। অ্যাসিডিটি আপনাকে মারবে না, কিন্তু ওটা যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে আপনার মৃত্যুর আশঙ্কা 30% কমিয়ে দিতে পারে তাৎক্ষণিকভাবে। পথের মধ্যে থেকে ফার্মেসিতে ওষুধটা যদি আপনি নিয়ে নেন, অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল, আপনারা এই যে ইকোস্পিন নামে পাচ্ছেন, ক্লোপিন নামে পাচ্ছেন, আর অনেক নামে পাচ্ছেন। অ্যাসপিরিন খেতে হবে 300 মিলিগ্রাম করে খেতে হবে। 300 মিলিগ্রাম। আমাদের এগুলো 75 মিলিগ্রামের ট্যাবলেট থাকে, কাজে 4টা করে খেতে হবে। এটা চিবিয়ে খেতে হবে, ওই যে না পানি দিয়ে না। ওকে, চিবিয়ে খেয়ে আপনি পানি দিয়ে খেয়ে না, কিন্তু গিলে খাবেন না, গিলে খাবেন না। তাহলে ওই ব্রেকডাউন হয়ে গেলে, কাভার ব্রেকডাউন হয়ে গেলে সাথে সাথে কাজ করে। ওকে, এবং আপনার আবারও বলছি মৃত্যুর আশঙ্কা 30% কমিয়ে দিতে পারে। তার মানে কি যাদের এরকম সিমটম আছে বা যারা একটু ঝুঁকির মধ্যে আছেন তাদের সঙ্গে আপনারা অ্যাসপিরিন রাখার পরামর্শ দিচ্ছেন? আমি তো অনেক সময় আমি নিজেও যেটা করি, যেহেতু আমার নিজের ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে, আমার ভাইয়ের এনজিওপ্লাস্টি স্টেন্টিং আমার নিজের হাতে করা, আমি কিন্তু বলি যে পথের মধ্যে আমাদের বয়সী যারা হয়েছে এই 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, তাদের এটা রাখলে মন্দ কি? আমি রাখি সবসময় যে এই লোডিং ডোজগুলো আমরা যেগুলো বলি ইমার্জেন্সি মেডিসিন, আমার যেখানে ট্রাভেল করি আমার সাথে থাকে, আমার গাড়িতে ট্রাভেল করলে আমি রাখি অ্যাসপিরিন স্পেশালি বা ওই জাতীয়। এমনি হার্ট অ্যাটাকের রোগীকে কোন ধরনের হসপিটালে নিয়ে যাওয়া উচিত বা কোন হসপিটালে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? কথাটা কিন্তু খুব ঝামেলার, আমি কোথায় আছি তার উপর নির্ভর করে। এখন আমি যদি থাকি সেই বাহুবল সিলেটের হবিগঞ্জের, ওখানে আশেপাশে উপজেলা হেলথ কমপ্লেক্স ছাড়া তো কিছু নেই, আমি তো ওখানে যেতে হবে। আর ঢাকা শহরে যদি থাকি, এক ধানমন্ডিতে আপনি তাকিয়ে দেখেন, পপুলার, লেবেড, ইউনিকল, গ্রিন লাইফ, এই যে আছে কি বলে স্কোয়ার হসপিটাল, কাছাকাছি কতগুলো, ইবনে সিনা, আরেকটু দূরে আমার বিএসসি আছে, অনেক আছে, হৃদরোগ ইনস্টিটিউট পড়ে আছে। আমাদের অপশন অনেক, ঢাকার বাইরে তখন অপশন অনেক কম। তবে যেখানে হোক হাসপাতালে যান, একটা ইসিজি করার ব্যবস্থা করেন। এইটুকু আমার প্রথম, মানে আমি যেটা বলবো সবাইকে অনুরোধ করব, যদি সন্দেহ করেন করে নেন, ওটা করে শিওর তো হওয়া যায় যে আমার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম হার্ট অ্যাটাকের। একটা এসিড রিফ্লাক্স হলেও কিন্তু পেইন হয়, কিন্তু আপনি ওইটা তখন এসিডি ভালো থাকলে তখন আপনি দ্বিতীয় চিন্তা ওটা করতেই পারেন। আপনি এসিডির জন্য তো তাৎক্ষণিকভাবে মারা যাবেন না, কিন্তু এই যন্ত্রটি বন্ধ হলে 5 মিনিট পরে তো আপনি মরহুম।
কাজে আগে এদিকটা ট্রিটমেন্ট চিন্তা ভাবনা করে তারপর না হয় অন্যদিকে চিন্তা ভাবনা করি। প্রফেসর মাসুম, আমরা এমনি পিসিআই এর কথা শুনি এবং যে প্রাইমারি পিসিআই কি, এটা একটু যদি সাধারণভাবে বুঝিয়ে বলেন। স্যার যে বলছেন একই সঙ্গে আমরা এই আলোচনাটা আজকে করতে চাই, গুরুত্ব, চ্যালেঞ্জ। স্যার যে বলছেন যে একটা ইসিজি করা, ইসিজিতে যে কিছু চেঞ্জ আসে, হার্ট অ্যাটাক হয়, আমরা সাধারণত বলি এসটি লিভারেড এমআই, যে হার্টের একটা এসটি সেগমেন্ট আছে ইসিজিতে, ওই সেগমেন্টটা যদি ডেফিনেটলি একটা ক্রাইটেরিয়া থেকে যেটা আপ হয়ে গেছে, এটা এসটি এলিভেশন হয়, তখন এটাকে এসটি লিভারেড এমআই বলা হয়। এই এমআই যদি আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আসে এবং নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করি আমরা, সেক্ষেত্রে এটাকে আমরা ইমার্জেন্সি যে মেডিকেল ট্রিটমেন্টটা বলি, ইন্টারভেনশন ট্রিটমেন্টটা বলি, সেটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই। এই প্রাইমারি পিসিআই একটা প্রোটোকল আছে, এই প্রোটোকলটা আমরা অ্যাক্টিভেট করি, যে প্রাইমারি পিসিআই প্রোটোকল অ্যাক্টিভেট করে এটাকে আমরা যখন ইমার্জেন্সিতে রুগীটা আসলো, ইসিজি ইন্টারপ্রিটেশনটা আমরা সরাসরি 10 মিনিটের মধ্যে ইসিজি করে এটার ইন্টারপ্রিটেশন কমপ্লিট করে ডিসিশন দিয়ে দিতে হবে যে আমার এটা প্রাইমারি পিসিআইতে যাবে। তো প্রাইমারিতে চলে যখন যাবে, আমার ইমার্জেন্সি থেকে ক্যাথ ল্যাবে যাওয়া পর্যন্ত যে টাইমে আমরা সরাসরি ক্যাথ ল্যাবে নিয়ে যাব। ক্যাথ ল্যাবে নিয়ে এটা একটা সাধারণত আমরা রেডিয়াল আর্টারিতে করি, হাতে করি, এবং হাতে করে এই রোগীটাকে আমরা একটা ক্যাথেটার দিয়ে আগে তার ব্লকটাকে লোকালাইজ করি, করার পরে এখানে বেলুন দেওয়া হয়, তারপরে গিয়ে বেলুন দিয়ে এটাকে ডাইলেশন করা হয়, করে এখানে ব্লক একটু মিনিমাইজ করে। এটা কি অপারেশন? না, অপারেশন, এটা মিনিমাল ইনভেসিভ, এটা ইন্টারভেনশন। তারপরে এখানে আমরা একটা স্টেন্ট দিয়ে আসি এবং আমরা একটা ব্লাড ফ্লোটাকে আমরা এস্টাবলিশ করে আসি। এই জিনিসটার টাইম হলো ডোর টু বেলুন টাইম, এটা হলো 90 মিনিটস অ্যান্ড লেস। 90 মিনিটস অ্যান্ড লেস, এবং এটা এর মধ্যেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে এভাবেই করতে হবে। আর ঝুঁকি কতখানি? এটার ঝুঁকি অনেকটাই কম, নির্ভর করে কোমরবিডিটি, তার কি আর আদার্স কোমরবিডিটি আছে কি না, এটার উপর নির্ভর করে তার ঝুঁকিটা। সাধারণত প্রাইমারি পিসিআইতে ঝুঁকি তুলনামূলকভাবে অন্যান্য ইয়ে থেকে কম। সো আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো। দেখেন, ও প্রথম কথা বলেছে ইসিজি ডায়াগনোসিসটা। এখন এই জায়গাতে একটা কিন্তু আছে। কিন্তুটা কোথায়? আমি যেখানে ইসিজি করছি, আমি বাংলাদেশে কোথায় আছি, সেখানে আমার ইসিজিটা দেখে কেউ একজন ইন্টারপ্রেট করতে হবে তোমার তো হার্ট অ্যাটাক হচ্ছে। এখন সেটার জন্য আমি কি করতে পারি? আপনার যদি সম্পর্ক থাকে, আপনি চট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে আপনার ডাক্তার বন্ধুর কাছে পাঠান, ওরে দেখতো আমার কি হয়েছে, কিছু হয়েছে কি না। এটা কিন্তু করা সম্ভব। মাসুম এটা নিয়ে কথা বলবে। আমরা কিন্তু চাচ্ছি সারা দেশে এরকম একটা ডিজিটাল নেটওয়ার্ক খুব, একটা উপজেলার ছেলেও যেন যদি করে, সে হয়তো বুঝতে পারছে না, সন্দেহ হচ্ছে, সেই ছবি তুলে একটু জেনে অভিজ্ঞ একটু সিনিয়র যার কার্ডিওলজিতে ট্রেনিং আছে, ওর কাছে যেন সে পাঠিয়ে দিতে পারে। আমরা যদি সিস্টেমটা চালু করতে পারি, তাৎক্ষণিকভাবে তার হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা তো আমি শুরু করে দিতে পারি। এটা কিন্তু সম্ভব। প্রাইমারি পিসিআই দুর্বলতা কোথায়? দুর্বলতা হলো আমার কয়টা জায়গায় প্রাইমারি পিসিআই করার মতো যোগ্যতা সম্পন্ন কার্ডিওলজিস্ট আছেন। মাসুমের কাছে এটা ডাল ভাত, আমার কাছে ডাল ভাত, কিন্তু অনেক কার্ডিওলজিস্টের কাছে এটা না, যারা ক্যাথলেবে কাজ করেনি বা প্রাইমারি পিসিআই করার অভিজ্ঞতা নেই। আপনি রিস্কের কথা বলছিলেন। একটা প্রবলেম কি, আপনি যদি মনে করেন যে একটা প্রসিজিওর, একটা ইন্টারভেনশন একদম রিস্ক ফ্রি হবে, এটা তো সাংঘাতিক, এটা ভুল ধারণা। একটা হার্ট অ্যাটাক হলে আপনার মৃত্যুর আশঙ্কা, কত বড় হার্ট অ্যাটাক হয়েছে তার উপর নির্ভর করে আপনার 10% থেকে 30%, 40% হতে পারে। যদি মেসিভ হার্ট অ্যাটাক হয়, যেখানে হার্ট পাম্পই করতে পারছে না, আপনার হার্ট ফেলিওর হয়, সেখানে ইউরোপ আমেরিকাতেও 50-60% রোগী মারা যায় যদি টাইম মতো পৌঁছতে না পারে উপযুক্ত হাসপাতালে। খেয়াল করে দেখেন, ওখানে এই কথাটা আছে। আর আমার দেশে আমি ধরে নেব যে তাকে খরচের খাতায় ফেলিয়ে দিতে হচ্ছে, 80-90% হতে মরে যাবে। বেশিরভাগ রক্ষা যেরকম হয় না, ওটা তো 10% খুব খারাপ। বাকিদের যাতা যখন পৌঁছলো, আমি হৃদরোগ ইনস্টিটিউটে, যেটা আমরা প্রাইমারি পিসিআই প্রোগ্রাম আছে, যেখানে আমরা ফ্রি স্ট্যান্ড করে দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি সরকারের একান্ত সহযোগিতায়। সেখানে দেখেন, আমাদের গত বছরের ইতিহাসটা আমি বলি, ওখানে আমরা প্রায় 500 রোগীর আমরা করেছিলাম জুলাই মাস থেকে ডিসেম্বর, কারণ জুলাই মাসে আমার ওখানে প্রাইমারি পিসিআই প্রোগ্রামটা শুরু হয়। মৃত্যুর হার ছিল 2%। আমার এভারেজ হসপিটালে যাদের প্রাইমারি পিসিআই করি না, তাদের মৃত্যুর হার কত? হসপিটালে ঢোকার পরে অ্যারাউন্ড 6-7% বা আর একটু বেশি। বেশিরভাগ রোগী কিন্তু মারা যায় হসপিটালে পৌঁছার আগেই, পথের মধ্যে, অথবা জাস্ট এসে পৌঁছলো, ইসিজি করলো, করেই দেখা গেল যে রোগী অলমোস্ট ডাইং। আমরা চেষ্টা করেও কিছু করতে পারি না। এমনিতে নর্মাল যখন একটা আপনার আর্টারিতে চেস্ট পেইন হচ্ছে, আপনি এনজিওগ্রাম করলেন, অ্যাকিউট হার্ট অ্যাটাক না, তার অ্যানজিওপ্লাস্টি করতে গেলে নর্মাল মৃত্যুর আশঙ্কা হলো 1%।
এবং আমাদের দেশে কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি, 1% বেশি না। কিন্তু প্রাইমারি পিসিআই এর মৃত্যুর আশঙ্কা 3% থেকে 10% হতে পারে, খুব খারাপ কেসে 50-60% হতে পারে। আমাকে এই জিনিসটা বুঝতে হবে। এবং এই ব্যাপারটায় কেউ যদি মনে করে না ডাক্তার এটা করে আমার পয়সা খরচ করে মেরে ফেললো রোগীটাকে, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। আমাদের দেশে নিরাপত্তার ব্যাপারটা In that case, আমাদেরকে কিন্তু পিছিয়ে দিচ্ছে কিন্তু এখানে অনেকখানি। পিছিয়ে করতে- স্যার যে বললেন, তাহলে পিছিয়ে করতে কেন যাবে? হ্যাঁ স্যার মানে যে এখানে- বললেন যে এটা যে আমাদের দেশের যে মানে ওই রোগী কিন্তু ওই risk যে টা- 50-60% কিন্তু নিশ্চিতভাবে মারা যাচ্ছে। আমি 40%কে বা 50%কে বাঁচিয়ে উঠাতে পারছি। ওকে, খেয়াল করে দেখেন। আমার কাছে একটা রুগী আমি ছুটি দিয়ে আসছি, সেটা মোহাম্মদপুর থেকে আসছে। এটা আসার আগে সে সিভিয়ার পেয়ে আসছে এবং ইমার্জেন্সিতে আমরা ইন্টিমেট করে তাকে নিয়ে অ্যান্টোরিয়ামাই, এবং সে মানে কার্ডিয়াক অ্যারেস্টে হলো, শকে ছিল। তাকে আমরা পেশেন্ট পার্টিকে আমরা যখন ব্রিফ করলাম যেটা লাগবে, তারা বুঝলো এবং তারা সাথে কনসেন্ট দিয়ে দিল। আমরা খুব দ্রুত একবার লাইফ সাপোর্ট অবস্থায় নিয়ে আমরা কিন্তু প্রাইমারি পিসিআই করছি এবং আলহামদুলিল্লাহ 18 দিন পরে ছুটি দিলাম এবং রুগী কিন্তু আজকে খুব ভালো একটা সিনারিও ছিল আমাদের, যে আমরা খুব হ্যাপি রুগী বাড়ি বাসা চলে গেছেন। তো এই ধরনের রেজাল্টও আছে। আর স্যার যেটা বলছেন এটা হলো বাস্তব সত্য, যে আসলে প্রাইমারি পিসিআইটা আমরা লাইফ সেভিং। আমরা এখানে বলি যে টাইম ইজ মাসেল, সেভ টাইম সেভ লাইফ। এখানে যত দেরি করব আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের মাসেলগুলো, হার্ট মাসেলগুলো ড্যামেজ হয়ে যায়। তো ড্যামেজ হার্ট দিয়ে তো যত দেরি করব, বিশেষ করে বাংলাদেশে যেটা হয়, আমি যেটা কাজ করি সেখানে 24 আওয়ার্স আমরা প্রাইমারি পিসিআই করি। এখন দেখা গেছে রুগী চলে আসলো, রুগীর গার্জিয়ান ফ্রেন্ডে নিয়ে আসলো, অথবা একেবারে এমন একজন লোক আসছে উনি সিদ্ধান্ত দিতে পারবে না, পেশেন্টের কাছে টাকা নেই। এখন এই কনসেন্টটা দিবে কি? এটা তো একটা লিগ্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই সমস্যাগুলো টাইম নষ্ট হয়। ওই টাইম নষ্টের সময় কিন্তু রুগীগুলো খারাপ হয়। আবার অনেকে ওই যে স্যার যেটা বলেন যে আসে দেরিতে রাস্তায় মারা যায়, কারণ বুকে ব্যথা করলেও হসপিটালে যেতে হবে, এই যে অ্যাওয়ারনেসটা, এটা এখনও অনেক মানুষের মধ্যে নেই। যে আমি কালকে যাব, দেখি কালকে ভোরে গিয়ে ডাক্তার দেবো, বা কালকেও আর যায় না, দেখা যাচ্ছে আরও পরে কাল তো আর যায়। আসে না। হ্যাঁ, এই রুগীগুলো খারাপ হয়ে যায়। সো আমি একটু বুঝতে চাই, আপনি বলছিলেন খরচ কিরকম হয়? খরচ নির্ভর করে সরকারের পর্যায়ে। স্যার যেটা বললেন, স্যার তো অলমোস্ট ফ্রি স্ট্যান্ড দিচ্ছেন এবং স্যার দায়িত্ব নেওয়ার পরে এনএসসিবিটিতে সর্বোচ্চ প্রাইমারি পিসিআই হচ্ছে, আমি যেটা জানি। আমি কি একটা গ্রাফ দেখাতে পারি? শিওর, আপনার কাছে এই খুব গ্রাফটা সুন্দর দেখেন, প্রাইভেট সেক্টর। এটা যদি আপনি দেখানো যায়, এই প্রথম 6 মাস যখন রুগী নিজের পকেট থেকে টাকা দিয়ে স্ট্যান্টের ব্যবস্থা করত, তখন দেখেন যে গ্রাফটা কিন্তু ওই যে নিচের দিকে মাটির সাথে কথা কয়। 12ই জুলাই থেকে আমার শুরু হলো, প্রথম মাসেই 74টা পেশেন্টে এই বছরের করা হলো। 12 জুলাই কি এই বছর? গত বছর হিসাব গত বছর গত বছরই প্রথম এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেটা অনেক কথা বলি করে আমি করতে পেরেছিলাম, যে আমরা করতে পেরেছিলাম, আমি বলবো না। ওখানে আমরা দুটো জিনিস করেছিলাম। একটা হলো যে স্ট্যান্ডটার জন্য সরকারের পক্ষে ফ্রি দেওয়া হয়। রুগীর হাতে তো পকেটে পয়সা নিয়ে কেউ ঘুরে না, এই লক্ষ লক্ষ টাকা লাগে, সেটা কি করে করবে? এবং ইন্স্যুরেন্সও নেই। আমি যদি স্ট্যান্ডটা ফ্রি দিতে পারি তাহলে এই রুগীগুলো বেঁচে যায় জানে। এবং খেয়াল করে দেখেন আমাদের স্ট্যাটিস্টিক্স হলো, এই যে প্রথম 6 মাসের 500 পেশেন্টের মতো করেছিলাম, তাদের গড় বয়স হলো 53। তার মানে তারা কিন্তু অ্যাক্টিভ কর্মক্ষম অবস্থায়, যারা ফ্যামিলি আর্নার ইনকাম করে দিচ্ছে, তাদের কিন্তু হার্ট অ্যাটাকটা বেশি হচ্ছে। তাদেরকে সেভ করতে করা মানে কিন্তু আমি আসলে দেশের ইকোনমিক উপকার করছি। গভর্নমেন্টের এই খরচটা আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট, ইটস নট এক্সপেন্ডিচার। আচ্ছা, আবার দেখেন ডিসেম্বর এসে কমে গেছে কেন জানেন? আমি যে অনেক খুঁজে পেতে হাত পায়ে ধরে প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে আমি যে অনুদান এনে যে কিনতে পেরেছিলাম, আমি দেখি যে আমার শেষ হয়ে যাচ্ছে, আমি নতুন পয়সা জোগাড় করতে পারছি না, আমার ফান্ড পাচ্ছি না। আমি তখন বললাম যে এখন ভাই দিনে 2টোর বেশি ফ্রি স্ট্যান্ড দিতে পারবো না, ড্রামাটিক্যালি কমে গেল। এবছরে আমি হিসাব দিই, এবছরে জুন পর্যন্ত আমার এই আবার টাকা জোগাড় করে ফান্ড দিয়ে এনে টেন্ডার করে কিনে করতে আমার জুন পর্যন্ত লেগে গেল। আপনি দেখা গেল জানুয়ারি মাসে আপনার হয়েছে 33টা পেশেন্ট, ফেব্রুয়ারিতে 17, মার্চে 22, জুনে এসে 45টা, এবং এই মাসে অলরেডি 59টা, আজকে বোধহয় 60টা হয়ে গেছে অলরেডি, আরও কয়েকটা হবে, মানে 70-এর কাছে চলে যাবে। গুড। দেখেন। আপনার এখানে তাহলে খরচ কি লাগছে? আপনার খরচ লাগে 10-20 হাজার টাকা, 10-20 হাজার টাকা, কিছুই না। আপনাদের ক্ষেত্রে প্রাইভেট, আমাদের প্রাইভেট স্যারের এখানে স্ট্যান্ড ফ্রি। অবশ্যই প্রাইভেট সেক্টরে তো এক প্রাইভেট সেক্টরে যেটা হয়, প্রাইভেট সেক্টরে তো সব কিছু পেশেন্টকে বিয়ার করতে হয় এবং এখানে প্রাইভেট যারা সার্ভিস প্রোভাইড করেন সেটা অনেকেই নিয়ে আনেন, সুতরাং এখানে খরচ বেশি। এখানে তো এখানে ইন অ্যান অ্যাভারেজ যদি প্রাইমারি পিসিআই করা হয়,
হসপিটাল চার্জ এক এক hospital-এ আবার এক এক রকম। hospital-এ এক রকম। আমার এখানে যেমন ওটা আমি একটা হিসাব দিতে পারবো। হ্যাঁ, আসছি আপনার কাছে ওনার এখানে মানে সব মিলে 2.5 থেকে 3 লাখ টাকা যায় আর প্রাইমারি 3 ফিসে, লাখ 3 লাখ টাকা যাবে। এটা যেমন আমি দেখতে পাচ্ছি আমার ওখানে 1020 টাকা ধরে নিলাম, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে এটা স্ট্যাটিস্টিক্স আছে, যেমন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল বা হার্ট ফাউন্ডেশনের মতো জায়গাতেও যেখানে আসলে রুগীকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে, ওখানে 2 লাখের উপর লাগে। ইব্রাহিম কার্ডিয়াকে 2,60,000 মতো লাগে। আমি ধরে নিচ্ছি যে আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করছি যদি সেটা ব্যবহার করি, ওটার অ্যাকচুয়াল প্রাইস হলো গিয়ে যে আপনার 70,000-এর মতো। বাকি যে এডিশনাল যে হসপিটাল চার্জটা যেগুলো মিলে আপনার সবচেয়ে বেশি দেখছি কন্টিনেন্টালের প্রায় 3 লাখ বেশির মতো লেগে যাচ্ছে। মানে এটা লাগবেই, কারণ হলো একটা ক্যাথল্যাব মেশিন কিনতে 10-12 কোটি টাকা লাগে। ইন্টার্ন এটা ব্যাংক থেকে লোন নিয়ে করছেন, সরকারের পক্ষে যেটা করা সম্ভব এটা অন্যখানে করা সম্ভব না। আর অনেক ম্যান পাওয়ার আছে তো এখানে, আর ম্যান পাওয়ার লাগে, প্রচুর ম্যান পাওয়ার লাগে। সো পিসিআর পরে কি রোগী তার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন? প্রাইমারি ফিসে যদি সাকসেসফুল হয় তাহলে রোগী তো মানে heart কি পুরোপুরি ভালো হয়ে যায়? স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, একটা টাইম নেয়, কিন্তু খুব আর্লি তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এমনি হার্ট কি পুরোপুরি ভালো হয়ে যায় বলা যেতে পারে? আমি তো যতগুলো ফলো পেয়েছি ম্যাক্সিমামই স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং হার্ট মোটামুটি ভালোই আছেন। আর খুব কয়েকজন যারা মানে আমরা কিছু রোগী পাই যাদের হলো কোমরবিডিটি বেশি, যেমন যার ডায়াবেটিস আনকন্ট্রোল, তার প্রেশার কন্ট্রোল না, তারা তো কিডনি ডিজিজ দেখা দিয়েছে, এই ধরনের বা অ্যাজমা আছে, এই ধরনের রোগীগুলো কিছুটা খারাপ থাকে। কিন্তু অন্যান্য রোগীগুলো দেখা গেছে মানে আমরা যখন প্রাইমারি ভিসায় সাকসেসফুলি করি ওই রোগীগুলো খুব আর্লি তারা মানে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন যেটা আমরা করি ওটার মাধ্যমে রোগী কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি রোগী স্বাভাবিক কাজ করে ফেরত যান। এমনি সব ধরনের হার্ট অ্যাটাকের রোগীর কি প্রাইমারি পিসি দরকার কিনা? না, সব হার্ট অ্যাটাকের জন্য প্রাইমারি পিসিআই না। প্রাইমারি পিসিআই শুধুমাত্র আমরা করি হলো এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা আমরা বলি যে ইসিজিতে একটা ডেফিনেট চেঞ্জ থাকে তাদের। একটু পরিষ্কার করে বলবেন। মানে ইসিজিতে একটা চেঞ্জ থাকে, ইসিজি ক্রাইটেরিয়া থাকে যে এই চেঞ্জ থাকলে এটা এমআই 2 রকম, একটা হলো এসটি হয় ইসিজিতে চেঞ্জ থাকবে, আর একটা হলো ইসিজিতে নন স্পেসিফিক চেঞ্জ থাকবে বা ইসিজি নর্মালও থাকে। কিন্তু আমরা যখন কার্ডিয়াক এনজাইম করি ওই এনজাইমটা টপোনিনটা বাড়তে থাকে। যাদের ইসিজি চেঞ্জ থাকবে এটা টপোনিনটা বাড়তে থাকবে, এটাকে বলা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটাকে আমরা সাধারণ মানে যেটা বলি ম্যাসিভ হার্ট অ্যাটাক বলা হয়। আর যাদের আমরা যেটা দেখি যে ইসিজিতে চেঞ্জ নাই অথবা ইসিজি নন স্পেসিফিক চেঞ্জ আছে কিন্তু টপোনিনটা তার অনেক বেশি হাই, তার মানে তার হলো পুরোপুরি হয়তো আর্টারিটা ব্লক হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো প্রাইমারি বেসিসে থাকে না, সেগুলো চলে যায় হলো রুটিন মানে ট্রিটমেন্ট আর্লি ইনভেসিভ পিসিতে চলে যায়। ওখানে কিন্তু আপনি তাড়াতাড়ি করে এনজিওগ্রাম করতে বলে, বিশেষ করে রোগীর যদি অনগোয়িং চেস্ট পেইন থাকে বা শ্বাসকষ্ট থাকে, অ্যাবনর্মাল বিটটা যদি বেশি হয়, মানে লাইফ থ্রেটানিং ফিচার থাকলে তাকেও করতে হবে। তবে ওই টার্মটা তখন প্রাইমারি পিসিআই বলি না, তখন হবে আর্লি ইনভেসিভ স্ট্র্যাটেজিক পিসিআই, ওটাতে চলে যায়। আবার প্রাইমারি পিসিআই আমরা করতে পারলাম না, রোগীর টাইমলি আসলো না, যেটা স্যার একটু আগে ঢুকে আমরা আসতে স্যার আমাকে একটু লেসন দিচ্ছিলেন যে ফার্মাকো ইনভেসিভ, যে আমরা থ্রোম্বোলাইসিস করলাম, যেমন বাহুবলের কথা স্যার বললেন, বাহুবলে একটা রোগী যখন এমআই হলো ইসিজি ইন্টারপ্রেট করে দেখা গেলো যে এমআই হয়ে গেলো, তো সেটাকে আমরা থ্রোম্বোলাইসিস এজেন্ট দিয়ে ভেনের মধ্যে আটার দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে আমরা সেটাকে থ্রোম্বোলাইজ করে মানে থ্রোম্বোলাইটিক এজেন্ট দিয়ে ওটা হয়তো পাঠিয়ে দিল আপনার সিলেটে, তো সিলেটে যখন মেডিকেল কলেজে যাবে সেখানে ফার্মাকো ইনভেসিভ করার একটা সুযোগ থাকবে। এটা আমি একটু ব্যাখ্যা করি। ওটা হলো কি আর্টারিটা ব্লক হয়েছে কি দিয়ে, ব্লাড ক্লট দিয়ে। কতগুলো ওষুধের কথা যে বলছিলাম, একটা ক্লটের মধ্যে দুটো অংশ থাকে, সেল থাকে যেটা প্লেটলেট আরবিসি সেগুলো, এবং আরেকটা জিনিস থাকে সেটা হলো কোয়াগুলেন্ট ফ্যাক্টরস, মানে ইট এবং সিমেন্ট মিলে ওয়ালটা তৈরি হলো। এখন আমরা যে অ্যাসপিরিন টপিক্যাল দিচ্ছি ওই সেলগুলোকে অ্যাক্টিভ হওয়া আটকাচ্ছে, কিন্তু যে সিমেন্ট যেটা আছে সেটাকে তো গলানো দরকার, সেটার জন্য ওষুধ আছে। ও থ্রোম্বোলাইসিস যেটা বলছিল, স্টেপটোকাইনেজ ইউজ করি আমরা, টেনেক্টিপ্রিজ ইউজ করি, ওগুলা আইভি দিতে হয়, সাথে সাথে দিলে পরে কাজ করে, অনেকখানি কাজ করে, তবে প্রাইমারি পিসের ধারে কাছেও না, সম্ভাবনা। স্টেপটোকাইনেজ যেটা আমরা কমনলি ইউজ করি, দাম পড়ে 1,500 টাকার মতো, আমাদের সরকারি হাসপাতালে কিন্তু সেটাই ইউজ করি সারা দেশে, যেখানে সিসিউ আছে, সেটার দাম পড়ে 1,500। টেনেক্টিপ্রিজ অনেক, ওইটার এফিকেসি হলো স্টেপটোকাইনেজের 40 থেকে 60%। এফিকেসি মানে কি, সে ওই ক্লটটাকে ব্লাডের জমাটবাঁধা রক্তটাকে গলিয়ে ফেলে ব্লাড চালু করে দিচ্ছে সেটা। টেনেক্টিপ্রিজ অনেক দামি, প্রায় 50,000 টাকার মতো, সেটা কিন্তু এফিকেসি বেশি, যদি খুব কুইকলি ইউজ করা যায় প্রায় 90%-এর কাছে, যদি একটু দেরি হয় 60-70%, তাও এটার থেকে অনেক ভালো, 70%-80%। এখন এটা করলাম, ওটা পার্শিয়ালি আপনার ব্লাড ফ্লো চালু হলো,
প্রবলেম কিন্তু তবু রয়ে গেল। এই রুগীটাকে এখন আমি ইনিশিয়ালি সেভ করে মৃত্যুর আশঙ্কাটা কমিয়ে একটু স্টেবল করে আমি যদি একটা সেন্টারে পাঠাতে পারি যেখানে পিসিআই করার ক্যাপেবল, প্রাইমারি পিসিআই হবে না, ওই সময়টা চলে গেছে, তার কিন্তু এরপরেই যদি আমি খুলে দেই এর কিন্তু ইনজুরি মাত্রা আমি সত্যি কমাতে পারবো। আমি নিশ্চিত করতে পারবো তার কমপ্লিকেশন, হার্ট ফেলিওর, ভবিষ্যতে অন্যান্য যে প্রবলেমগুলো সেটা অনেক কমে আসবে। এটি কিন্তু সম্ভব এবং আমাদের দেশে এটাই বোধহয় হওয়াটা বেশি জরুরি। প্রাইমারি পিসি আমি এনএসপিতে করতে পারছি, আমার লোকবল বেশি আছে দেখে আমি সকাল 8টা থেকে রাত 8টা পারছি। আমি কিন্তু 24 ঘন্টা পারছি না, কারণ ওই পরিমাণ ফেসিলিটি আমার যে শুধু তো ডাক্তার না, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ওয়ার্ড বয় সবাই লাগে, ওই পরিমাণ সামর্থ্য আমাদের নেই। 8টা 2:30 অফিস, আমরা কিন্তু 8টা থেকে 8টা মানে আসলে 9টা পর্যন্তই থাকে, আমরা করছি, এইটুকু করতে পেরেছি। ভবিষ্যতে আমার হওয়া উচিত যে পারলে 24 ঘন্টা করার জন্য। ওরা প্রাইভেট সেক্টরে যেখানে রুগী পয়সা দিচ্ছে সেখানে তারা আরও একটু বেশি সময় করতে পারছে, কিন্তু আমরা 24 ঘন্টা করতে পারি। 24 ঘন্টা করতে পারছে। অনেকগুলো প্রাইভেট সেন্টার এরকম করতে পারে বাংলাদেশে, কিন্তু খুব হাতে গোনা, আমার আঙ্গুলের 5টা আঙ্গুলের সমান না সংখ্যাটা। যদি ফার্মাকে ইনভেসিভ হয়, ধর নরসিংদীতে হলো একটা থানায়, ওখানে রুগীর কিন্তু ওই ওষুধগুলো দিয়ে আপাতত সেভ করে পাঠিয়ে দিল, পরের দিন যদি আমি এটা করে দিতে পারি তাহলেও কিন্তু রুগীর বিশাল উপকার হয়। কাজে প্রাইমারি পিসিআই এবং ফার্মাকে ইনভেসিভ পিসিআই দুটো যদি একটা আমব্রেলা প্রোগ্রামের আন্ডারে এনে গভর্নমেন্ট যদি কিছু আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা কিন্তু আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের ডাক্তাররা সেই চেষ্টাটা করব। আমাদেরকে সামর্থ্যবান করেন, দেখেন আমরা রিটার্ন কি দেই। আমি একই লোকবল নিয়ে দেখালাম, প্রথম 6 মাসে টোটাল 39টা, পরের 1 মাসে 74টা যখনই সুযোগ পেয়েছে। আমরা পরিশ্রম করতে রাজি আছি, মেধাগুলো কাজে লাগতে রাজি আছি, কিন্তু আমাদেরকে সামর্থ্যবান করতে হবে, যেটা বিশেষ করে ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট। প্রফেসর মাসুম, আপনি বলছিলেন যে ডোর টু বেলুন টাইম, আমি এই কথাটা সহজ অর্থ একটু বুঝতেছি, এবং প্রায়শই আমরা শুনি সময় জীবন, সেটা একটু পরিষ্কার করে। এটা হলো খুব ডোর টু বেলুন টাইম বলে যে আমার কাছে একটা রোগী আসলো, আমার ইমার্জেন্সিতে আসলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি দেখলেন, উনি যদি দেখেন যে এটা স্টিলয়েড এমআই এবং এটা প্রাইমারি পিসিআই প্রোটোকলে পড়ে যায়, তাহলে উনি এটা উইদাউট এনি অফিসিয়াল ডিলে, কোনো আননেসারি কোনো টেস্ট না করে রুগীটাকে কিছু ইমার্জেন্সি মেডিসিন খাওয়াই দিয়ে উনি রুগীটাকে ক্যাথ ল্যাবে পাঠিয়ে দেবেন। ক্যাথ ল্যাবে, ওখান থেকে ক্যাথ ল্যাবে গিয়ে ক্যাথ ল্যাবের মেশিনে উঠানোর পরে আমরা যে রেডিয়াল পাঞ্চার করি, ওই পাঞ্চার করে টোটাল প্রসিডিউরটা শেষ করে আসতে সময় লাগবে আমার 90 মিনিটস অ্যান্ড লেস, এর বেশি না। এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তাহলে আমি অনেকটাই মানে যদি আমি মেইন একটা আর্টারি যদি সাধারণত এগুলোতে 100% ব্লক পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে যদি আমি ওই ব্লকটাকে সারিয়ে দিয়ে এখানে স্টেন্ট পরে আসি, ওই রোগীর যে মাসেলগুলো আছে ওই ড্যামেজটাকে আমরা রক্ষা করতে পারি। কারণ এখানে যদি আমরা ডোর টু বেলুনটা মেনটেন না করি, তাহলে তার মাসেলগুলো ড্যামেজ হবে এবং রোগীর আলটিমেটলি ওই কাঙ্ক্ষিত বেনিফিট পাবে না। এই টাইমটাকে বলা হয় ডোর টু বেলুন টাইম, যে 90 মিনিটসের মধ্যে আপনি প্রাইমারি পিসিআই সম্পন্ন করবেন। সময় জীবনকে এটার সঙ্গে সম্পর্কিত। আমার কাছে পৌঁছানোর পরে যেন দেরি না হয়, এটা আমাকে এনশিওর করতে হবে। আপনার কাছে পৌঁছানোর পর্যন্ত যেন, মানে মানে পৌঁছানোর পরে যেন দেরি না। আমার মানে হলো হসপিটাল, এখানে আবার একটা কথা আছে, ঢুকলো আমার ক্যাথলেব দিয়ে আমার বেলুন পাস করে ব্লাড ফ্লোটা ইনিশিয়াল চালু করে দিলাম, ওই পর্যন্ত সময় ব্লাড ফ্লো চালু হলেই মৃতপ্রায় ইয়েগুলা কিন্তু মাসলগুলো কিন্তু চাঙ্গা হয়ে ওঠা শুরু করবে। এখানে আবার আরেকটা টাইম আছে, সেটা হলো যে কারো ক্ষেত্রে 120 মিনিট। সাপোজ রুগী আমার কাছে আসলো, আমি প্রাইমারি পিসিআই করি না, স্যার করেন, আমার কাছে আসলো, আমি ইনিশিয়ালি লোডিং ডোজ দিয়ে স্যারের কাছে পাঠিয়ে দিলাম, এই টাইমটা কিন্তু 120 মিনিট। 2 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয় রুগীর ট্রান্সফার করতে, এটা হলো গোল্ডেন আওয়ার। 2 ঘন্টার মধ্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি ফার্মাকে ইনভেসিভ প্রোটোকলে এই 2 ঘন্টা আপনি কি মানে বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত, হসপিটালে গিয়ে ওনার থেকে আপনি পর্যন্ত 2 ঘন্টা নাকি? না, এটা বলা হয় যে আপনার যে প্রথম যে কন্ট্যাক্ট পার্সনে আসলো, মেডিকেল পার্সনে আসলো, ধরেন একটা উপজেলার গিয়ে পৌঁছলো বা ইউনিয়ন সাব সেন্টারে পৌঁছালো, ওখান থেকে পিসিআই ক্যাপেবল সেন্টারে পৌঁছে তার আর্টারিটা খোলা পর্যন্ত, বেলুন করে খোলা পর্যন্ত সময়টা যদি 2 ঘন্টার মধ্যে হয় তাহলে পাঠান। যদি দেখেন না পথে দেরি হয়ে যেতে পারে, তাহলে ওখানেই তার ইনিশিয়াল ট্রিটমেন্টটা শুরু করে দেন। 2 ঘন্টা হলো গোল্ডেন আওয়ার। আপনি যদি দেখেন যে গোল্ডেন আওয়ারটা আপনি পারবেন না, তাহলে ওই সার্জারিটা বলছেন যে আপনি থ্রম্বোলাইসিস করতে হবে, করে আপনি পরবর্তীতে পাঠাবেন, তখন আমরা ফার্মাকোইনভেসিভ পিসিআই যেটা সেটা করব।
ওকে, সেটা 24 ঘন্টার মধ্যে করতে হবে আমাদের। আমরা আবার একটু তরুণদের প্রসঙ্গে যাই, যারা ভবিষ্যৎ আর কি। এই যে তরুণদের আপনারা বলছিলেন ওবেসিটি একটা কারণ, ফিজিক্যাল মুভমেন্ট না থাকা একটা কারণ, এবং তরুণদের তো হয় হার্ট অ্যাটাক, এটাও আমরা এখন মোটামুটি বুঝতে পারি। আমি ইয়ংকেস্ট যার করেছি তার হলো 18 বছর। আমি 18 স্ট্যান্ডিং করছি, কারণ 17তে লাগে নাই স্যার। 18 যে ছেলেটা হয়েছে ওর হার্ট অ্যাটাক, ওর অবশ্য ওষুধে কাজ হয়ে গেছে। আমি প্রাইমারি পিসিআই কোনো স্টেন্ট লাগেনি, করে দেখলাম যে ওষুধে তার কাজ হয়েছে। যে ওষুধগুলো দিয়েছি ওর আসলে জেনেটিক্যাল কিছু প্রবলেম ছিল। 18 না, ওই বাচ্চাটা ছিল 17। 18 বছর যার করেছিলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে এখন একজন বিচারক। আমি মনে করছি সেই 2010 সালে করেছিলাম। হ্যাঁ, ওরও কিন্তু ওই জেনেটিক কিছু প্রবলেম ছিল। এটা কি মূলত মানে জেনেটিক কারণেই নাকি আরো? ওটা জেনেটিক কারণে হয়েছিল। এই দুজনের মানে জেনারেলি কি তাদের হলো রক্ত জমাট বেঁধে যাওয়ার টেন্ডেন্সি বেশি ছিল, আচ্ছা। ওই জন্য তাদের এটা হয়েছিল। এমনিতে আমরা এই জায়গাগুলো থেকে হার্ট অ্যাটাকের পেশেন্ট, মানে ডায়াবেটিস আপনাদের কথাই বেরিয়ে এসছে, হাই ব্লাড প্রেশার, অনেক সময় আমরা স্মোকিংয়ের কথা বলি যে স্মোকিং একটা বড় কারণ। এগুলো আসলে ঝুঁকিটা কতখানি বাড়ায় বা এগুলো কতখানি কারণ আসলে? এটা দিলে হার্ট অ্যাটাক কিন্তু আমরা কিছু রিস্ক ফ্যাক্টর জানি, এগুলো ছিল ফিক্সড, যে এটা যেমন আমি পুরুষ মানুষ আমার ফ্যামিলিতে আছে, এগুলো একটা ফিক্সড রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি আছে, এগুলো রিস্ক ফ্যাক্টর। কিন্তু কিছু মডিফাইবল আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমাদের স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, আমাদের লাইফস্টাইল, কোলেস্ট্রল যদি বেশি থাকে, এগুলো আমরা মডিফাই করতে পারি। এখন যদি আমরা এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা মডিফাই করতে পারি এবং আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, স্মোকিং সেজেশন করতে পারি, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভালো রাখি, আমাদের যদি ডায়েট হ্যাবিটটা আমরা ভালো করি, তাহলে অনেক কমে যায়। এবং বলা হয় যে এখন স্যার আরও ভালো বলতে পারবেন, আমি স্যার তো ডাইরেক্ট স্টুডেন্ট, এই জন্য স্যারের সঙ্গে কথা বলতে আমার একটু জড়তা হচ্ছে। স্যার আমার একেবারে 3rd ইয়ার থেকে টিচার, তো বেসিক্যালি স্যারের কাছে শিখে আমি আজকেও শিখতে আসছি। তারপরে আমি বলবো যে আমরা যদি যে ডাটা আছে, ইন্টারন্যাশনাল ডাটা, 80 থেকে 90% হৃদরোগ কিন্তু এই ধরনের হৃদরোগগুলো প্রতিরোধ করা যায় যদি আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রিত জীবনযাপন করি। গুড কন্ট্রোল ডায়াবেটিস, গুড কোলেস্ট্রল, বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল যে আমরা অনেক কমে নিয়ে আসি, আর শারীরিক পরিশ্রম করা, আর যেটা আমরা সবসময় বলি যে রাত জাগা, ঘুমটা আমরা খুব কম ঘুমাই, এই জিনিসগুলো যদি আমরা পরিহার করতে পারি তাহলে হৃদরোগ অনেকটাই প্রিভেন্ট করা যায়। এলডিএল কোলেস্টেরল কমিয়ে আনার জন্য কি কি পরামর্শ আপনারা? একটা হলো ফুড হ্যাবিট, এক্সারসাইজ, আর হলো কিছু ক্ষেত্রে ড্রাগ লাগবে, এগুলো করতে হবে আমাদেরকে। ডক্টর চৌধুরী, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি আসলে জেনেটিক্স একটা বিরাট রোল প্লে করে। আপনি দেখবেন পুরান ঢাকার মানুষ চমৎকার একটা ভুঁড়ি আছে, লিপিড প্রোফাইল করে দেখেন বিউটিফুল। আবার খুব শুকনো কটকটে একটা মানুষ, খুবই একেবারেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে খুব নিয়ম মেনে চলে। আমরা এনজিওগ্রাম করে দেখি ওর সর্বনাশ, প্রত্যেকটা আর্টারির মধ্যে ডিফিউজ ডিজিজ, ওরে স্ট্যান্টিং করা যায় না, বাইপাসও করা যায় না, ওষুধ দিয়ে আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। জেনেটিক্স। লিপিড প্রোফাইলের সমস্যাটা হলো কি, আমি যদি শুধু মনে করি খাওয়া কন্ট্রোল করলেই হয়ে যাবে, না, হবে না। খাওয়া থেকে আপনার 30 থেকে 40% কোলেস্ট্রল আসে, বাকিটুকু আপনার বডি তৈরি করে। এখন যদি খাওয়ার মধ্যে আমি একটা চেঞ্জ আনি যে আমি ভালো কোলেস্ট্রলটা বেশি খাচ্ছি, তাহলে কিন্তু বডি কিন্তু করবে কি, খারাপ কোলেস্ট্রলটা কম বানাবে। এমনি তো সে যেটা বানাচ্ছে তার মধ্যে ভালো কোলেস্ট্রল বেশি যদি পায় সাপ্লাই, সে কিন্তু তার তৈরি মাত্রা কমিয়ে দিবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি একটি 30, 40, 50% মডিফাই করতে পারছি খাওয়া দিয়ে। আমি যদি খরচ করি, কিভাবে খরচ করব? এক্সারসাইজ। আমি যদি ওটা করতে পারি, তাহলে কি হবে, এইচডিএল নামে যেটা ভালো কোলেস্ট্রল সেটা বাড়ছে। এইচডিএলটার কাজ কি? আমি বলি এটা হলো ঝাড়ুদার। ও হলো সারা বডির সমস্ত ভেসেলগুলো থেকে বাজে কোলেস্ট্রলকে টেনে এনে পরিষ্কার করে আপনার লিভারে বাইল এবং যে স্টুলের যে কালারটা আপনার দেখতে পান ইয়েলো, ওটার মধ্যে কিন্তু এগুলো বের করে দিচ্ছে। তাহলে ঝাড়ুদার কিন্তু বাড়তে থাকে, এইচডিএল বাড়ে। এই দুটো গেল। ঔষধ কিন্তু খুব ইফেক্টিভ ওষুধগুলো আছে তো। এই যে কোলেস্ট্রল ওষুধগুলো, অ্যাটোরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, এরা কিন্তু লাইফ সেভিং, এরা যে এই গেম চেঞ্জার আমরা বলতে পারি। তারা আপনারা আমার এই রিস্কগুলো অনেক কমিয়ে দেয়। এখন কতটুকু কমালে পরে আমার এটা বেনিফিট হবে? এখন অনেকে ধারণা করে আমি যদি আমার কোলেস্ট্রল বেশি কমিয়ে দিই আমার কি কোনো ক্ষতি হবে? সেদিন আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, আমি আমার ইয়াং ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম সেই প্রোগ্রামে একটা প্রেজেন্টেশনে, যে এই যে তোমরা খেয়াল করো, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো
নাতপুতু বাচ্চা গালটোপাটো বা ওদের শরীরে সব চর্বি না, তুলতুলে না, ওদের এলডিএল কত থাকে? 20 থেকে 25। তার মানে এলডিএলটা অনেক কমালেও আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে না, কারণ ওই বাচ্চা তো ঠিকই ওই 20-25 এলডিএল নিয়ে তার ব্রেন ডেভেলপ করছে, তার নার্ভগুলো ডেভেলপ করছে, তার বডি ডেভেলপ করছে, চমৎকার একটা ছোট্ট বাচ্চা, সে একটা ইয়াং তরুণ হয়ে গড়ে উঠছে। তার মানে আমরা যে অমূলক ভয় পাই অনেক বেশি কমালে অনেক ক্ষতি হবে, ওটা অত ঠিক না। হ্যাঁ, কমালে পরে কারো কারো একটু দুর্বল লাগে, ঠিক আছে, আমরা একটু মাত্রাটা, ওষুধের মাত্রাটা ঠিক করে দিই, কিন্তু কমাতে হবে। ডায়াবেটিক পেশেন্ট, আমি বলি ভাই ডায়াবেটিস হয়েছে, তুমি কিন্তু মনে রাখবা তুমি আজ হোক কাল হোক তুমি কিন্তু হার্টের রুগী হবা। টুমরো অর দ্য ডে আফটার ইট উইল কাম। এখন আমি কি চাইবো ওই আশাটা যেন অনেক পরে হয়। আমি 40 বছরের রুগী না হয়ে 70 বছরের রুগী হতে চাই। মন্দ কি? সেটার জন্য ইররেসপেক্টিভ অফ লিপিড প্রোফাইল, আমার লিপিড প্রোফাইল যা ইচ্ছা থাকুক, আমার যদি ডায়াবেটিস হয়, আমার বয়স 40 বা তদুর্ধ হয়, আমার কিন্তু কোলেস্ট্রল ওষুধ খাওয়া উচিত। এবং এই কমা নিয়ে ভয় পাওয়া উচিত না। যত পারেন কমান, যত দিন বেশি পারেন খান, যত আগে পারেন শুরু করেন। এই 3টা প্রিন্সিপাল হলো কোলেস্ট্রল কমানোর জন্য আজকাল এই ওষুধকে সবসময় খেতে হবে? খেতে হবে সবসময়। আপনার বডি কি এই তৈরি করা বন্ধ করে দিচ্ছে? ও কি বিশ্রাম নেই? ওর কিন্তু ছুটি নেই, ও কিন্তু প্রতিদিনই কাজ করে যাচ্ছে, আপনার লিপিড তৈরি করছে, পরিষ্কার করছে, আপনার হার্টটা টিপটিপ করে কাজ করে যাচ্ছে, ওর তো ছুটি নেই। কাজেই অল্প বিস্তর খেতে হবে। মাত্রা কমতে পারে কিন্তু কন্টিনিউ করতে হবে। ওকে, এমনিতে আমরা নারীদের ক্ষেত্রে নারী এবং পুরুষের হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে কোনো পার্থক্য আছে? নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অনেক সময় লক্ষণটা কিছুটা মৃদু হয়, অনেক সময় আনএক্সপ্লেন টায়ার্ডনেস থাকে, আর অনেক সময় ডিজিনেস থাকে, এগুলো একটা। আর ডায়াবেটিক রোগীদেরও সেম, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এরকম দেখা গেছে পেইন থাকে না কিন্তু সোয়েটিং থাকে, টায়ার্ডনেস থাকে, অনেক সময় দেখা গেছে বয়স্কদের হিক্কাপ হচ্ছে, এই ধরনের কিছু সিমটম থাকে, টিপিক্যাল সিমটম থাকে, তো একটু পার্থক্য থাকে। এমনিতে যদি আরেকটি পার্থক্য আছে কিন্তু, সেটা সোশ্যাল পার্থক্য। আমার ঘরের মা বোনটি তার কিন্তু রোগ হলেই চট করে কিন্তু বলতে চান না। কি জানি যে ওদের কষ্ট হবে, মায়েরা ভাবে ছেলে মেয়ের কষ্ট হবে, আর ঘরের বউরা অনেক ক্ষেত্রেই হয় বললে পরে উল্টা পাত্তা দেওয়া হয় না। কাজে তারা প্রায়শই আমাদের কাছে আসেন বেশি খারাপ অবস্থায়, তাদের হয় না, হলে পরে কিন্তু বেশি খারাপ হয়। মানে আপনি বলছেন ছেলেদের তুলনায় মেয়েদের কম হয়? যতক্ষণ পর্যন্ত আপনার মাসিক চলবে ওইটা। স্যার বলতে চাচ্ছেন যে তাদের হচ্ছে, কিন্তু অনেক সময় যে ফ্যামিলিতে শেয়ার করলো না, হাজবেন্ডের কাছে বা গার্জেনের কাছে শেয়ার করলো না, তখন তার তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিন্তু দেরিতে স্যার আমাদের কাছে প্রেজেন্ট করছে, কিন্তু সে খুব খারাপ অবস্থা নিয়ে আসছে। আরেকটা বোধহয় বলছিলেন যতদিন চলে ততদিন কিন্তু হরমোনের কারণে একটা ন্যাচারাল প্রোটেকশন থাকে। যখন সেটা বন্ধ হয়ে যায় তখনই আমার প্রবলেমগুলো আস্তে আস্তে ছেলেদের সমান বেড়ে হয়ে যায়। ও বলছিল যে ফিক্সড রিস্ক ফ্যাক্টর, যে পুরুষ তার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বেশি, এটা হরমোনাল কারণে। যে মহিলা তার কিন্তু রিপ্রোডাক্টিভ পেজে কম, মাসিক বন্ধ হওয়ার পরে কিন্তু ওই রিস্কটা কিন্তু পুরুষ মহিলা সমান হয়ে যায়। তো আমরা যদি একটু র্যাপ আপ করি, প্রফেসর মাসুম আপনাকে প্রথমে শুনতে যে হার্ট অ্যাটাক আপনাদের কাছে যাওয়ার আগে প্রতিরোধ করতে পারলে ভালো, তার জন্য কী কী অভ্যাস চর্চা করা উচিত? দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসার অ্যাভেলেবিলিটি, ব্যয় অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে চিকিৎসা না করিয়ে বা ঝুঁকি কতখানি, আর শেষ প্রশ্ন যদি এর বাইরেও কোনো আপনার মেসেজ দিতে চান দর্শকদের, সেটাও দিতে পারেন। প্রথমে যে হৃদরোগ প্রতিরোধ করার জন্য যে আমরা যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো মডিফাই করতে পারি, আমরা সেই রিস্ক ফ্যাক্টরগুলো মডিফাই করবো, এবং আমরা অ্যাক্টিভ থাকবো। এবং আমাদের যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবনযাত্রা, লাইফস্টাইল, যে স্যার প্রথমে বললেন যে যেটা আমাদের বিশেষ করে ইয়াংদের যে ড্রাগ অ্যাবিউজের একটা হিস্ট্রি থাকে, এবং এটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করছে, এটাকে কন্ট্রোল করা এবং পারিবারিকভাবে এই ব্যাপারে খুব অ্যাওয়ারনেস ডেভেলপ করানো এবং সচেতন থাকা। তারপরে ধরেন যদি আমরা আমাদের এখন বাচ্চাদের যে ইয়াংদের হচ্ছে প্রিভেন্ট করার জন্য স্কুল এবং কলেজে যে খেলাধুলা, এগুলো শারীরিক কসরতের যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু এখন নাই। এটাকে এনকারেজ করা এবং এটা যদি পরিবার থেকে শুরু করতে হবে আসলে বেসিক্যালি, যে খাদ্যাভ্যাস, আপনার বাজার, আপনার রান্নাঘর, ডাইনিং টেবিল, আপনার এক্সারসাইজ, আপনার ঘুম, আপনি কি লাইফস্টাইল লিড করবেন, বাসার মধ্যে যে হারমোনি, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যা করি সেটা হচ্ছে আমরা রাত জাগি, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমরা শারীরিক পরিশ্রম করি না, আমরা খুব রিচ ফুড খাই,
রাত জাগলে অসুবিধা কি, দেরি করে ঘুম থেকে উঠলে? সেটা মানে আপনি যদি 3টায় ঘুমিয়ে 11টায় উঠেন ঘুম থেকে, পর্যাপ্ত ঘুম আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এখন আমরা তো সেই ঘুমটা ঘুমানো হচ্ছে না। আমরা যেটা জানি ছোটবেলা থেকে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা শরীরের জন্য খুবই উপকার। কারণ আমি রাতে 3টায় সাধারণত 2টা 3টা 4টা আমাকেও মাঝে মাঝে খেতে হয়। এই যে আমরা প্রায় এগুলো করি, এগুলো তো আমাদের ডাইজেশন হয় না। তো আমরা আবার ভোরে উঠে দৌড়ে দিই, স্যারও বের হয়ে যান, আমরা বের হয়ে যাই বিভিন্ন কাজে। তো এটা তো আমাদের জন্য ডাইজেশন হচ্ছে না। এবং না হওয়াতে যেটা হচ্ছে আমাদের, তো আমরা ওয়েট গেইন করছি। এই যে ঘুম পাওয়া পর্যন্ত ঘুমে আমরা ওয়েট গেইন করছি। ওয়েট গেইনের সাথে ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো হচ্ছে, এবং অনেক সময় আরও কিছু কিছু ডিসঅর্ডার ডেভেলপ করে। তো এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ডায়েটের হ্যাবিটটা আমরা যদি চেঞ্জ করতে পারি, তাহলে এই হৃদরোগটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন। আর দ্বিতীয়ত যেটা বললেন যে আমাদের এই হৃদরোগের জন্য করণীয় কী, হৃদরোগের জন্য করণীয়টা আমাদের বেসরকারি পর্যায়ে হৃদরোগে যেটা বেসরকারি হেলথ প্রোভাইডাররা যেটা করছেন, সেটা বাংলাদেশে যেটা হচ্ছে, এটা আমি মনে করি যে সন্তোষজনক। কিন্তু সরকারি লেভেলে স্যার যে ডাটা আপনাকে দিলেন, এটা খুব ভালোভাবে করতে হবে। কারণ এটার করার জন্য সরকারের এখানে আন্তরিকতা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হলো একটা ন্যাশনাল নেটওয়ার্ক লাগবে, যেটা বলি যে ST লিবারেট MI নেটওয়ার্ক, যেটার মধ্যে আপনি বলতে পারেন যে কী করা যায়। যে স্যার যেটা বললেন যে ECG করা, এটা উপজেলা পর্যায়ে একটা রুগী চেস্ট পেন নিয়ে গেল, এখন দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে ECG করলো, ECG ইন্টারপ্রিটেশন হচ্ছে না। কিন্তু নিয়ম হলে ECG 10 মিনিটের মধ্যে ECG ইন্টারপ্রিটেশন লাগবে। এবং সেটা টেলিমেডিসিনের যুগে এখন করা যায়। জেলা থেকে উপজেলাতে আপনি উপজেলা থেকে জেলায় পাঠিয়ে দিতে পারেন। মোবাইলের যুগে আপনি টেলিমেডিসিন করতে পারেন। করে ECG যদি হয় যে হ্যাঁ এটা ST MI, তাহলে আমরা করতে পারি। আমরা সেখানে যদি প্রাইমারি PCI জন্য ক্যাপাবল থাকে, সেখানে যদি 2 ঘন্টার মধ্যে আমি পাঠাতে পারি, তাহলে পাঠিয়ে দিলাম। নাহলে আমি সেখানে থর্মালাইজ করলাম, করে রুগীটা আমি সেন্ড করে দিলাম। আর ফার্মাকোগনোসিস আমি এখানে ফেলতে পারি। তাই 2টা কাভারেজটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এই জন্য এই জিনিসটাকে সরকারি পর্যায়ে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয়, বিভাগীয় থেকে ঢাকা, এটা একটা ন্যাশনাল নেটওয়ার্কের আওতা আনতে হবে। এটা একটা বাজেট, একটা বিশাল ব্যাপার। যেটা স্যার যেটা আপনাকে ডাটা দেখালেন, যে হৃদরোগে যখন স্যারের কাছে স্ট্যান্ড অ্যাভেলেবেল ছিল, তখন কীভাবে গ্রোথ ছিল, এরপরে গ্রোথ কমে গেল। এই যে আমাদের কাছে প্রাইভেটে হোক আর সরকারিতে হোক, যে রোগীগুলো আসে, এই রোগীগুলো কিন্তু বেসিক্যালি কোনো টাকা পয়সা নিয়ে আসেন না, খুবই কম, হয়তো কিছু সামান্য টাকা পয়সা নিয়ে হসপিটালে আসেন। কিন্তু তাৎক্ষণিক যে সিদ্ধান্ত দেওয়া বা প্রাইমারি PCIর ব্যাপারে এই সিদ্ধান্ত দেওয়া, এগুলো দেওয়া হয় মানে লোকের অভাবে হয় না। আরেকটা হলো যে রোগীরা সচেতন না, মানুষের মধ্যে এই মেসেজটা নেয় যে প্রাইমারি PCI করলে যে রোগীর বেনিফিটটা বেশি হবে, যে টাইম ইজ মাসেল, যেটা আপনি বললেন, টাইম ইজ মাসেল, সেভ টাইম সেভ লাইফ, এই জিনিসটা অ্যাওয়ারনেসটা নাই। এই ন্যাশনাল ST লিবারেট MI নেটওয়ার্ক যদি আমরা করতে পারি, আমরা যদি সারা দেশে যদি ক্যাম্পেনিং করি এবং সরকারি লেভেলে যদি ক্যাম্পেনিং করা হয় যে আপনি বুকে ব্যথা হলে এই কাজটা করবেন, আপনি ECG করবেন, ECG করে ডাক্তার দেখাবেন, ইন্টারভেট করবেন, আমরা যেটা বলি যে লোডিং ডোজ খাবেন। তারপরে যদি হয় যে আমরা প্রাইমারি PCI ক্রাইটেরিয়ার মধ্যে বলে প্রাইমারি PCI করবো, প্রাইমারি PCI যদি সম্ভব না হয় আমরা ST লিবারেট MIতে যাবো, কী বলে ফার্মাকোগনোসিসে যাবো। এইভাবে রেফারেল সিস্টেম যদি করা হয়, তাহলে আমরা অনেকগুলো জীবনকে রক্ষা করতে পারবো। এবং এইগুলো জীবনকে রক্ষা করার জন্য আমাদেরকে আসতে হবে একটা ন্যাশনাল নেটওয়ার্কের আওতায়। এখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা আছে, এখানে ক্যাথল্যাব পাওয়া যাবে কিনা, সিট পাওয়া যাবে কিনা, ডক্টরের অ্যাবিলিটি থাকবে কিনা, এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। জি, প্রফেসর পদে চৌধুরী, আমি কতগুলো জিনিসের সম্পূরক করি। 1 নম্বর জিনিস হলো ডিজিটাল নেটওয়ার্কিংটা অসম্ভব ইম্পর্টেন্ট, এবং এটা খুব সম্ভব। দ্বিতীয় হলো যে এখানে সরকারি এবং বেসরকারি 2 পক্ষের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি করলে ভালো হয়। যেমন শরীয়তপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এখন তাদের সামর্থ্য আছে একটা ক্যাথল্যাব ওখানে বসানোর, তাদের সামর্থ্য আছে একজন কার্ডিওলজিস্ট ওখানে বেতন দিয়ে রাখা, যিনি কাজটা করতে পারেন। যদি তারা এখন সরকারি যে হাসপাতাল থেকে কিন্তু কোনো রুগী তাকে কিন্তু পাঠাতে পারে না, আমরা অফিসিয়ালি কিন্তু তাকে পাঠাতে হয় সরকারি এই যে মেডিকেল কলেজ হাসপাতাল বা স্পেশালাইজড হাসপাতালে। সেই রুগী সেই শরীয়তপুর থেকে ঢাকা কিংবা বরিশাল বা কিংবা ফরিদপুরে পৌঁছাতে যে সময়টা লাগবে, বাড়ি কাছের হসপিটালে ফেসিলিটি থাকলে সে ইউজ করছে না। আমরা যদি এমন একটা সিস্টেম করতে পারি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে, যে হ্যাঁ তোমার তো বেসরকারি, তোমার খরচ বেশি বুঝলাম, তুমি আমার থেকে, আমার হসপিটাল থেকে বা আমার একটা ইউনিয়ন সাব সেন্টার থেকে একটা রুগী যখন সরকারি জায়গা থেকে রেফার হবে, তুমি তার খরচ 30% কমাও, 50% কমাও, তবু করে দাও। তাতে হবে কি, ওদেরও রুগীর মাত্রা কিন্তু বাড়বে। কেন বাড়বে? যখন কিছু রুগী ওখান থেকে ভালো আর শুরু পেয়ে লোকজন বিশ্বাস হবে না এরা প্রাইভেট হলো, এরা কিন্তু খারাপ না, কাজ কিন্তু করছে, তারা কিন্তু এমনিতে রুগী পাবে। আমার কি লাভ? আমার হলো উইন উইন সিচুয়েশন, আমার মানুষটা আসলে চিকিৎসা পাচ্ছে, ও তো
অনেক খারাপ হয়ে যাওয়ার কথা। এই যে আসা যাওয়া, ঢাকায় থাকা, ফরিদপুর থাকা, তার একটা খরচ আছে না, সেটা হিসাব করতে হবে না? এই যে তার যেখানে 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে ভালো হয়ে বাড়ি যাওয়ার কথা, সেটা এখানে যদি 8 দিন থাকতে হয়, তার খরচটা কিন্তু কমছে না, বেড়েই যাচ্ছে। এটা তো হিসাব করতে হবে। এই ইকোনমিক হিসাবটা করে খালি যদি মনে করি যে না অন্যের লাভ হয়ে যাচ্ছে, না আমার মানুষের লাভ হচ্ছে কি না আলটিমেটলি, ওটা হিসাব করে যদি আমরা কিছু প্ল্যান করি ভালো হবে। আর কিছু যোগ করবেন? শেষ করতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সবাইকে, আমাদের দর্শকদের বলবো, হৃদযন্ত্রটি আপনার, এর ভালো রাখার দায়িত্ব আপনার, এটা আমরা যেন না ভুলি। এবং সেটা শুরু হবে আপনার বাচ্চাকাল থেকে, আপনার স্কুল লাইফ থেকে। তখন থেকে আপনার কিছু ডিসিপ্লিন শেখা উচিত। সেটা ঘুমের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, কাজ করার ব্যাপারে, রিক্রিয়েশনের ব্যাপারে। এই যে ঘুমের কথা বলছিলেন, কেন ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন। ঘুমের একটা ইম্পর্টেন্ট হরমোন হলো মেলাটোনিন। মেলাটোনিন সিক্রেশন শুরু হয় 8টা, 8:30, 9টার মধ্যে। আপনি দেখেন আমাদের ধর্মে কিন্তু তাই বলছে, তুমি নামাজটা পড়ে আর্লি টু বেড যাও, এবং সেটা শেষ হয়ে যায় ওই ফজর ওয়াক্তে গিয়ে, কিন্তু ওটা শেষ হয়। মেলাটোনিনটা আমার স্মৃতিশক্তি, আমার কগনিটিভ ফাংশন, এগুলোর সাথে কিন্তু জড়িত। কিন্তু আমাদের লাইফস্টাইল, কাজের ধরনেও তো অনেক পরিবর্তন এক্স্যাক্টলি। ঘটছে। আপনি যদি রাতের বেলায় 6 ঘন্টা না ঘুমিয়ে সেটা ভোর রাত থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত ঘুমান, আপনার কিন্তু সেই বেনিফিট হবে না। আমার বডি আল্লাহ তাআলা একটা রিপারেশন টাইম আছে, সে তৈরি করে দিয়েছেন। নেচারের নিজস্ব একটা নিয়ম আছে, সূর্যের সাথে, সূর্যের আলোর সাথে এটা সম্পর্ক আছে। কাজে ওই জিনিসগুলো ভুলে গিয়ে আমি যদি খালি টাইম অফ স্লিপটা যদি হিসাবে না নিই, অ্যামাউন্ট অফ স্লিপটা যদি নেই, তাহলে ভুল। সময়ের কাজটা সময় করতে হবে। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ইউটিউবে বা তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এ.কে.এম. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম এবং প্রফেসর ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম হৃদযন্ত্র নিয়ে, এবং আমার অতিথি চিকিৎসকরা বলছিলেন বা বিশেষজ্ঞরা বলছিলেন যে হৃদযন্ত্র আপনার, যত্ন আপনাকে নিতে হবে। এবং আমাদের শরীরে নানা রকমের রোগ ব্যাধি হয়, কিন্তু আমরা সবাই এটা বুঝি যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে আমাদের জীবনটাই আসলে শেষ হয়ে যায়। করণীয় কি? প্রাথমিকভাবে ওনারা বলেছেন যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার শরীরটাকে সচল রাখা, খাবার দাবার সহ অন্যান্য ক্ষেত্রে একটা পরিমিতিবোধ বজায় রাখা, ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট, পানিটা খুবই ইম্পর্ট্যান্ট, হাসি খুশি থাকাটাও ইম্পর্ট্যান্ট। একই সঙ্গে শরীরে মানসিক চাপ যত কম নেবেন সেটাও আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, হৃদযন্ত্রের জন্য কার্যকর। এবং সমস্যা যদি দেখা দেয়, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং হসপিটালের শরণাপন্ন হওয়া, এর বাইরে আসলে অন্য কোনো কিছু নেই। এবং বাংলাদেশে চিকিৎসা মোটামুটিভাবে অ্যাভেলেবল, বেশ ভালো চিকিৎসা হয়, ভালো চিকিৎসক আছেন, ব্যয়ও তেমন খুব বেশি বলা যাবে না কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, বড় জটিলতা দেখা দিলে হয়তো ব্যয় বাড়বে। আরেকটা বিষয় ওনারা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে যে ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করা। সরকার এটাকে ফ্যাসিলিটেট করতে পারে, এবং সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালের মধ্যেও এক ধরনের সমন্বয় সাধন করা বা একটা সম্পর্ক তৈরি করা, এবং সরকারি ফাইন্যান্সিং বা এই জায়গায় পুরো সরকারের যে নীতি সহায়তা, সেগুলো অত্যন্ত জরুরি। দর্শক, আপনি আপনার হৃদযন্ত্রের ব্যাপারে সচেতন হোক, এখন থেকেই সচেতন হন। আপনার পরিবারের যারা তরুণ সদস্য আছে, শিশু আছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকুন, সজাগ থাকুন, এবং হৃদযন্ত্রটাকে ভালো রাখুন। আপনাদের সবার জন্য শুভকামনা।